আজ সারাদিন পাওয়ার্ড বাই একেডি ঘি, কো স্পন্সর্ড বাই আবরণ। নিন্দুকেরা তো অনেক কথাই বলে, কিন্তু এই মুহূর্তে বিজেপির হাতে এত বড় তাস কি এসেছে যে তারা দাবি করছে 180টি বিধানসভা কেন্দ্রে তারা জয়লাভ করবে। শুভেন্দু অধিকারী বলছেন 180-র যে মাত্রা দেওয়া হয়েছে, 180টি জয়ের আসনের লক্ষ্যমাত্রা। যাই হোক, আজকে সিটিভিএন আজ সারাদিন আমি দেবারতী রয়েছি এবং একটু এটা নিয়ে কথা হোক এটা নিয়ে যে হিন্দুত্বের জিগির তুলে বিধানসভা নির্বাচনের বৈতরণী পার করতে পারবে কি বিজেপি। এর আগের বিভিন্ন ইলেকশনের আগে যেটা আমরা দেখেছি, কখনো তার পূর্ববর্তী ইলেকশনের সন্ত্রাস তা নিয়ে কথা হয়েছে তৃণমূল কংগ্রেস জমানায় যা যা দুর্নীতি অভিযোগ উঠেছে সেই দুর্নীতির ইস্যুগুলোকে সামনে রেখে। আরজিকর ইস্যুর পরে যে উপনির্বাচন আমরা দেখেছিলাম, যদিও তাতে খুব একটা এফেক্ট পড়ার কথা নয়, কারণ বিধানসভার উপনির্বাচন একেবারে গ্রাউন্ড লেভেলের সমস্যা, ওই এলাকার সমস্যা, এগুলো নিয়েই সাধারণত হয়ে থাকে। ফলে কাদম্বিনী ইস্যু যে একটা মাস এফেক্ট ফেলতে পারে বা ফেলবে, এটা হয়তো অনেকেই মনে করেননি বা করেন না। যাই হোক, সেটা গেল অতীত। এবার আবার বলবো, হিন্দুত্ব একদিকে আর মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস বলছে উন্নয়ন একদিকে। এর মধ্যে বাম বা কংগ্রেসের অস্তিত্ব কতটা আছে সেটা হয়তো সময় বলবে, কারণ আপনারা জানেন যে কংগ্রেস একটি হাইকমান্ডের তরফ থেকে একটি বৈঠক ডাকা হয়েছিল, যেখানে বাংলার কংগ্রেস নেতৃত্বরা উপস্থিত ছিলেন। সেখানে নিশ্চয়ই তাদের মতো করে কিছু কর্মসূচি নির্ধারিত হয়েছে, আগামী দিনে বোঝা যাবে। বামেদের ক্ষেত্রেও ওই আলাদাভাবে কিছু মিটিং, যাদবপুর কাণ্ডের মতো কিছু ইস্যু, এইগুলো দিয়ে তারা প্রাসঙ্গিক থাকার চেষ্টা করছে বলে মনে করা হচ্ছে বা মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। কিন্তু এই যে 180টি আসনে জয় লক্ষ্যমাত্রা বেঁধে দেওয়ার কথা বলছেন শুভেন্দু অধিকারী, কটাক্ষ করছেন তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা। তারা যে কথা বলছেন যে 200 পার, কোথায় গেল সেই স্লোগান? আজকে যে পরিস্থিতি দাঁড়িয়েছে সেখানে 200 পার থেকে 180-তে নেমে আসতে হয়েছে। 200 পার বলে 77 হয়েছিল, 77 থেকে সেটা এখন 65 বিধায়ক সংখ্যা। 18 সাংসদ সংখ্যা ছিল, 18 থেকে এখন কমে 12-তে দাঁড়িয়েছে সাংসদ সংখ্যা। তাহলে এই 180 কোথায় নেমে দাঁড়াবে, এই প্রশ্ন অনেকে করছেন। কিন্তু আজকে দিনভর যারা টিভির পর্দায় চোখ রেখেছেন, সংবাদ মাধ্যমে চোখ রেখেছেন, তারা দেখেছেন যে আবারও পুরনো মেজাজে ব্যাটিং করতে দেখা গেল দিলীপ ঘোষকে। দিলীপ ঘোষ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি, যার সময়, যার একেবারে মারকাটারি ইনিংসে বলা ভালো যে 18টা সাংসদ পেয়েছিল বিজেপি এই রাজ্য থেকে। দিলীপ ঘোষ তারপরে বহুদিন ধরেই কোথাও যেন একটা ইনঅ্যাক্টিভ হয়ে রয়েছেন বাংলার রাজনীতিতে, কথা অনেকেই বলেছেন। তার আসন বদলানো, তাকে অন্য জায়গা থেকে প্রার্থী করা, এবং তিনি নিজেও অনেক সময় ক্ষোভ প্রকাশ করেছেন তার ঘনিষ্ঠ মহলে যে এটা সঠিক নয়। তার চেনা মাঠে ব্যাট করতে নামলে তিনি যতটা স্বচ্ছন্দ থাকবেন, কখনোই অন্য কোনো পিচে সেটা হবে না। যদিও দল যা নির্দেশ দেবে মাথা পেতে নেবেন, কথাই বলে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন এবং পরাজয় স্বীকার করেছেন। কিন্তু আজকে তাকে তার পুরনো গড়ে দেখা গেল, অর্থাৎ পশ্চিম মেদিনীপুর, খড়গপুর। যে খড়গপুর দুহাত ভরে আশীর্বাদ করেছিল দিলীপ ঘোষকে যখন তিনি সাংসদ হয়েছিলেন, এখান থেকেই ঘটনাটা যেটা ঘটেছে খুব সংক্ষেপে বললে এরকম, 8 নম্বর ওয়ার্ড, সেই 8 নম্বর ওয়ার্ডে যখন এমপি ছিলেন তিনি, সেই লেডে টাকা এসেছিল এবং তা দিয়ে একটি রাস্তা নির্মাণ হয়। সেই রাস্তার কাজ যখন সমাপ্ত হয়েছে, দিলীপ ঘোষ গিয়েছেন সেটার উদ্বোধনী অনুষ্ঠানে, এবং উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে বিক্ষোভের মুখে পড়তে হচ্ছে তাকে। দিলীপ ঘোষ বিতর্কের ধার ধারেন না। অভিযোগ উঠছে তিনি নাকি মহিলাদের সঙ্গে দুর্ব্যবহার করেছেন। অভিযোগ এও উঠছে যে তিনি নাকি বাবা তুলে কথা বলেছেন। দিলীপ ঘোষ, তাকে যখন এটা নিয়ে প্রশ্ন করা হচ্ছে, তিনি বলছেন বেশ করেছি।
দিলীপ ঘোষ আছেন দিলীপ ঘোষেই। আর এই মেঠো সুরই কি 180-র পথটাকে সুগম করবে? নজর থাকবে আমাদের সেদিকে, কিন্তু তার আগে প্রতিবেদন। আপনাকে একবারও দেখতে পাইনি স্যার, আপনি হঠাৎ করে টাকা দিয়েছি, কারণ আমি টাকা দিই না। কেন কথা বলছেন? তোমাকে বলেছি আপনি এমপিও একজন বলতে পারেন। তুলবো কে অধিকার দিয়েছে আপনাকে? আপনাকে অধিকার কে দিয়েছে? সামনের বছর বিধানসভা ভোট রাজ্যে, তার বছরখানেক আগে থেকেই তেতে উঠছে বাংলার মাটি। শুক্রবার তারই নজির মিলল পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর শহরের 6 নম্বর ওয়ার্ডে। রাস্তার উদ্বোধনে গিয়ে সাধারণ মানুষের ক্ষোভের মুখে পড়েন খড়গপুরের প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ। হঠাৎ করে এই ওয়ার্ডে কেন? সাংসদ থাকাকালীন তো আপনাকে একবারও দেখতে পাওয়া যায়নি। এই প্রশ্ন করতেই মেজাজ হারালেন দিলীপ ঘোষ। তারপরই ওই মন্তব্য করেন। এরপরই রণংদেহী হয়ে ওঠেন মহিলারা। পাল্টা তাদের প্রশ্ন, আপনি সাংসদ হয়ে কথা বলতে পারেন? এ নিয়ে চলতেই থাকে তু তু ম্যা ম্যা। ক্রমেই উত্তপ্ত হতে থাকে এলাকা। জানা গিয়েছে, সাংসদ থাকাকালীন খড়গপুর শহরের 6 নম্বর ওয়ার্ডের রাস্তা সংস্কারের জন্য টাকা বরাদ্দ করেছিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। সাংসদ তহবিলের টাকায় তারই রাস্তার উদ্বোধনে গিয়েই বাকবিতণ্ডা সৃষ্টি হয়। স্থানীয় কিছু মহিলার রোষের শিকার হন তিনি, এমনকি হেনস্থার মুখেও পড়তে হয় তাঁকে। পরে সংবাদ মাধ্যমের সামনে দিলীপ ঘোষের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দেন বিক্ষোভকারীরা। আমরা ভদ্রমতো ওনাকে জিজ্ঞাসা করেছি, আমাদের আগের যে এমপি ছিল দিলীপ ঘোষকে ভদ্রমতো জিজ্ঞাসা করেছি হঠাৎ করে এই ওয়ার্ডে কেন, হঠাৎ করে রাস্তাটা ওপেনিং কিসের জন্য? উনি বলছে তোদের বাপ প্রদীপ সরকারকে জিজ্ঞাসা কর, গলায় পা তুলে দেবো, গলা টিপে দেবো। এগুলো কি করে এমপির কথাবার্তা? হ্যাঁ, এতদিন কোথায় ছিল? এতদিন কোথায় ছিল? এটা আমাদের প্রশ্ন ছিল, আর কিচ্ছু ছিল না। উনি এখন এমপি এত নোংরা ভাষা ইউজ করতে পারলো? আমরা ওনাকে জাস্ট এটাই জিজ্ঞেস করলাম, স্যার অনেকদিন পর দেখা হলো, আপনি এতদিন পরে এখানে, ঠিক আছে? উনি সাথে সাথে আমাদেরকে রিপ্লাই করলেন, আপনার বাপকে উত্তর দেবো নাকি? আপনার বাপ প্রদীপ সরকারকে জিজ্ঞেস করুন আমি এখানে কি করছি। ঠিক আছে, রীতিমতো উনি গালিগালাজ করে কথা বলছে, গলায় পা তুলে দেবো। আপনি হ্যাঁ, আমরা যদি আর একটা প্রশ্ন করি। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েও নিজের স্ট্যান্ড ধরে রাখেন দিলীপ ঘোষ। পাশাপাশি নাম না করে শাসক দলকে নিশানা। অন্যদিকে ঘটনাস্থলে তৃণমূল ছিলই না, দাবি শাসক শিবিরের। দাদা আজকে আপনাকে ঘিরে বিক্ষোভ দেখাচ্ছে কেন? বিক্ষোভ না, জিজ্ঞেস করছে কেন এসছেন? আমি টাকা দিয়েছি, আমি উদ্বোধন করবো। কেন আসেন সামনে যান? একদিন কেন এই রাস্তা হয়নি সেই প্রশ্ন করার হিম্মত নেই। এরা হচ্ছে ওই সুবিধাভোগী, 500 টাকা নিয়ে ঘেউ ঘেউ করে। বলুক কার বাপের টাকা? দিলীপ ঘোষ বাপ তুলেই বলবে, যারা ঘেউ ঘেউ করবে তাদেরকে বাপ তুলেই বলবে। তৃণমূল ওখানে ছিলেই না, এলাকার মানুষ ছিলেন, ওই ওয়ার্ডের মানুষ ছিলেন। ওনাকে জাস্ট প্রশ্ন করা হয়েছে এতদিন আপনি কোথায় ছিলেন। প্রথম হচ্ছে রোড, উনি এমপি এখন নেই, এমএলএ নেই, কি করে উনি এমপি হিসাবে রোড উদ্বোধন করতে গেলেন? প্রশ্ন উঠছে, নিছকই কি সাধারণের ক্ষোভের মুখে দিলীপ ঘোষ, নাকি নেপথ্যে রাজনৈতিক প্রতিহিংসা? রৌনক কুমার শঙ্করের রিপোর্ট, ক্যালকাটা নিউজ। আজকে দিলীপ ঘোষ দিনভর সংবাদ শিরোনামে। নিন্দুকেরা কি বলছেন? এই তৃণমূল কংগ্রেসের যারা নেতৃত্ব রয়েছেন তাদের তরফ থেকে একাধিক দাবি, যে উনি খবরে থাকতে পছন্দ করছেন, ভালোবাসছেন ভেসে থাকতে। দিলীপ ঘোষ, যিনি এই কিছুদিন আগে বিধানসভায় গিয়ে শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করলেন, কথা বললেন, আজকে যারা বলছেন যে বিজেপি অন্তর্দ্বন্দ্বে ভুগছে, রাজ্য সভাপতির লড়াইয়ে কে আগে থাকবে তা নিয়েই দড়ি টানাটানি শুরু হয়েছে। সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ। কিন্তু এটা যদি সঠিক হয়, এই অন্তর্দ্বন্দ্বের কথা যদি সঠিক হয়, তাহলে দিলীপ ঘোষ অ্যাসেম্বলিতে যাবেন, দিলীপ ঘোষ অ্যাসেম্বলিতে গিয়ে শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা বলবেন, এতক্ষণ ছিলেন, খাওয়া দাওয়াও করেছেন একসাথে, লাঞ্চ একসাথে করেছেন। তো যাকে নিয়ে দ্বন্দ্ব থাকবে তাকে আমন্ত্রণ করে একসাথে খাওয়া,
বা তার সঙ্গে কথা বলা, এটার কি কোনো প্রয়োজন আছে? আবার এই কথাও অনেকে বলছেন যে এটাই দেখানোর বিজেপির যে সবটা সঠিক, সবটা ঠিকঠাক, কিচ্ছু প্রয়োজন নেই। কিন্তু এটাও আবার অনেকে বলছেন যে দিলীপ ঘোষের এই মেঠো সুর এবং একেবারে মেদহীন ভাষায় সরাসরি যা বলছি ঠিক বলছি, এই স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকার ফলেই 18টা আসন বিজেপি পেয়েছিল, সাংগঠনিকভাবে বিজেপি মজবুত হয়েছিল। আবারও এই দিলীপ ঘোষকেই চাইছেন অনেকে। এবং যদি সেটা হয়, যদি দিলীপ ঘোষকে আবারও স্বমহিমায় দেখা যায়, যদি কোনো পদে তাকে ফেরানো হয়, যদি আবারও রাজ্য সভাপতির পদ তিনি অলঙ্কৃত করেন, তাহলে এই 180 লক্ষ্যমাত্রা ছোঁয়া কি খানিকটা সহজ হবে বিজেপির জন্য? কি মনে হয় আপনাদের? কথা বলবো, একে একে দর্শক বন্ধুরা ফোন করছেন। প্রথমেই কে দর্শক বন্ধু রয়েছেন তার সঙ্গে একটু কথা বলবো। নমস্কার, কে বলছেন? হ্যাঁ, শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। বিমল চট্টোপাধ্যায়, মুর্শিদাবাদ। বলুন। 180 টার্গেটের ডান দিকে শূন্যটা কেটে দিন। এবার ওরা যে লাফালাফি করছে আর যে 18টা সিটের গল্প হচ্ছে, সে গল্প সেই পিরিয়ডটার মধ্যে একটা অন্য আহ ছিল, হিন্দু মুসলমানের মধ্যে একটা বিরাট তীব্র অসন্তোষ ছিল, যার জন্য এবং সেই সময় বামফ্রন্ট এবং কংগ্রেসের যারা ছিল তারা ভোটটা দিয়ে বাড়িয়ে দিয়েছিল, তাদের ভোটটা লাভ করেছিল, যার জন্য 18টা হয়েছিল। এখন আমাদের দেখতে গেলে বেঙ্গলবাসীর যে নির্বাচনটা হবে, সেই নির্বাচনটা প্রত্যেক পার্টি নিজেরা নিজেদের প্রার্থী নিজের সিম্বল নিয়ে লড়বেন। সুতরাং বিজেপির পক্ষে 180 টার্গেট বানানো ওটা বলা এসব মানে গাঁজাখুরির অবস্থা। আর দিলীপ ঘোষ এই ধরনের কথাগুলো পাবলিককে বললেন। দেখুন, এখানে আমি একটা কথা বলতে বাধ্য হচ্ছি যে পাবলিকের বাপ তুলে কথাবার্তা বলাটা কোনো জনপ্রতিনিধি বলুন বা কোনো জনদলের নেতার পক্ষে কখনো সম্ভব হওয়া উচিত নয়। আক্ষরিক অর্থে এটাই চলে আসে যে ডাস্টবিন থেকে কখনো ফুলের সৌরভ পাওয়া যায় না। আজকে আপনি বলছেন শুভেন্দুর সঙ্গে একসঙ্গে খাওয়া দাওয়া করবেন, একসঙ্গে করলেন। দেখুন, পলিটিক্সটা হচ্ছে এরকম একটা জিনিস যে আমি আমার নিজের এক ফ্যামিলির মধ্যে বাস করছি, বিষয় সম্পত্তি লুটপাটের জন্য আমি আমার নিজের ভাইকে খুন করছি। খুন করার পর আমি আবার সেই ভাইকে কোলে করে নিয়ে হাসপাতালে যাচ্ছি, পুলিশকে বলছি আমার ভাইকে কে খুন করে দিয়ে গেছে। দ্যাটস কল পলিটিক্স। শুভেন্দু অধিকারী যেভাবে গলাবাজি করছেন বা তার যে নেতৃত্বের যে মোহর, তার সেখান থেকে দেখা গেছে তৃণমূলে থাকাকালীন বান্ডিলে করে টাকা নেওয়া, সকলেই জানেন কেন সেখানে চলে গেছেন। এই প্রশ্নগুলো আগামী নির্বাচনে যখন আসবে তখন প্রত্যেকটা কেন্দ্রে কিন্তু একদম পুরোপুরি মানে মুখরিত হবে এই চুরির কেসগুলো। আজকে পরিস্থিতিটা হলো মমতা বন্দ্যোপাধ্যায় কাজ করেছেন, দিলীপ ঘোষ সেখানে গেলেন, সেখানে দেখা গেল যে তার কাজের কোনো কিছুই করেননি, পাবলিকের সঙ্গে দেখা পর্যন্ত করেননি। একটা জনপ্রতিনিধিত্ব এইটা তো ঠিক নয়। যে এলাকার মানুষ তাকে ভোট দিলেন, তাকে এমপি বানালেন কি বিধায়ক বানালেন, সেই সমস্ত এলাকার মানুষের প্রতি তার একটা দায়বদ্ধতা থাকে। কোথায় তিনি? দেখা করতে গেলেন, তার বাপ তুলে কথাবার্তা বললেন। এবার হবে কি, যদি দিলীপ ঘোষকে সভাপতি করে দেওয়া হয়, তারপর যেটা কোট আন কোট, যদিও পরনিন্দা পরচর্চা আমি করতে ভালোবাসি না বা পরের সংসার নিয়ে আলোচনা করাটা ঠিক নয় আমাদের। যখনই দিলীপ ঘোষকে সভাপতি করে দেওয়া হবে তখন বৃহৎ গোষ্ঠীদ্বন্দ্বের সম্মুখীন হবে মানে পশ্চিমবঙ্গ বিজেপি, এবং সেই বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের মধ্যে দিয়ে নিজেদের মধ্যে মারামারি করে কামড়ি করে শেষ হয়ে যাবে। এটা আমি আপনাকে বললাম। আগাম ধন্যবাদ রইল, দেখা যাক কি হয় আগামী সময়। অনেক ধন্যবাদ আপনাকে। কি হবে সেটা তো সময় বলবে, কিন্তু দিলীপ ঘোষের আবারও এই রাজনীতির ময়দানে যথেষ্ট সক্রিয়তার সঙ্গে অবতীর্ণ হওয়া অনেকগুলো দিক থাকতে পারে যেটা রাজনীতিকরা মনে করছেন। এক হচ্ছে, যদি এই ধরনের অন্তর্দ্বন্দ্ব থেকে থাকে বিজেপিতে, তাহলে কাউকে বার্তা দেওয়ার প্রচেষ্টা হতে পারে। আবার এটা হতে পারে কেন্দ্রীয় নেতৃত্বের কাছ থেকে সেরকমই নির্দেশ এই মুহূর্তে বঙ্গ বিজেপির কাছে এসেছে বা দিলীপ ঘোষের কাছে এসেছে, সে কারণে দিলীপ ঘোষ একেবারে সম্মুখ সমরে নেমে পড়েছেন। আর না হলে হতে পারে যে এটা দিলীপ ঘোষের একেবারে স্বভাবসিদ্ধ ভঙ্গি, উনি এইভাবেই কথা বলবেন, এভাবেই উনি ওনার রাজনীতির পরিসরটাকে তৈরি করেছেন, জমিটাকে তৈরি করেছেন। কে কি বললো, কে কি ভাবলো, কিছু যায় আসে না। আরেকজন রয়েছেন দর্শক বন্ধু। নমস্কার, কে বলছেন? শুভ সন্ধ্যা দিদিভাই, আমি শ্রী কলোনি থেকে মানবেন্দ্র মুখোপাধ্যায় বলুন। দেখুন দিদিভাই, বর্তমান রাজনীতির প্রেক্ষিতে প্রত্যেকটা রাজনৈতিক দলের একটা দর্শনবোধ বা মূল্যবোধ থাকে, সেটার থেকে বেরিয়ে এসে বর্তমান রাজনীতির নেতারা বেশি করে ভাষা সন্ত্রাসের দিকে প্রাসঙ্গিকতা দিচ্ছেন। দেখুন, অতীত দিনে আমরা অনেক বড় বড় আমরা এমপি পেয়েছি, প্রিয়রঞ্জন দাসমুন্সি, বাসুদেব আচারিয়া,
সোমনাথ চট্টোপাধ্যায়, গীতা মুখার্জি, তিরিশ চৌধুরী, এরা যখন পার্লামেন্টে বক্তব্য রাখতেন, স্বয়ং দেশের যে প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু গালে হাত দিয়ে তাদের বক্তব্য শুনতেন। তাদের কণ্ঠস্বরে প্রতিধ্বনি আজও পার্লামেন্টের অভ্যন্তরে কান পাতলে শোনা যায়। কিন্তু বর্তমান রাজনীতির পরিপ্রেক্ষিতে সে রাজ্যভিত্তিক বিধায়ক বলুন, মন্ত্রী বলুন, বা রাজ্যসভা সাংসদ বলুন, বা লোকসভা সাংসদ বলুন, এরা দর্শন মূল্যবোধ এড়িয়ে গিয়ে এরা বাহুবলী ভাষা সন্ত্রাসের দিকে বেশি দৃষ্টি আকর্ষণ করছে। এটা কি গণতন্ত্রের পরিপন্থী? যাদের আমরা ভোটের মাধ্যমে নির্বাচিত করে থাকি গণতন্ত্রকে রক্ষা করবার দায়িত্বে, যারা সংবিধানে শপথ নিয়ে বিভিন্ন গণতন্ত্রের পূজা কেন্দ্রে আসেন, এই কোন ভাষা আমরা দেখতে পাচ্ছি? অথচ দেখুন, বিভিন্ন ক্ষেত্রে দেখা যাচ্ছে এই রাজনীতির নেতারাই বিজ্ঞানের ব্যাপারেও কথা বলছেন, ডাক্তারদের ব্যাপারেও কথা বলছেন, সাহিত্যের ব্যাপারেও কথা বলছেন, খেলাধুলার ক্ষেত্রে কথা বলছেন। এরা যে রাজনীতিক পেশাকে কোন ঐতিহ্যকে বহন করছেন রাজনৈতিক পেশার ক্ষেত্রে, তা আমার যথেষ্ট সন্দেহ। ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাকে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মিছিলে হামলার অভিযোগ উঠেছিল, এই বারুইপুরের ঘটনা, যার প্রেক্ষিতে আপনারা দেখেছেন যে গোটা রাজ্য জুড়ে বিভিন্ন কর্মসূচি বিজেপির তরফ থেকে নেওয়া হয়। বিজেপি মাঠে ময়দানে আছে, লড়াই করছে, এটা নিয়ে অস্বীকার করার কোনো জায়গা নেই। কিন্তু দিলীপ ঘোষ যেভাবে রাজনীতি করছেন, দিলীপ ঘোষের রাজনৈতিক ভাষ্য, তার যা ধরন, সেটা তো অনেকের অপছন্দ হতে পারে, কিন্তু আপনি ইগনোর করতে পারবেন না। আরেকজন রয়েছেন দর্শক বন্ধু, কথা বলবো। নমস্কার, কে বলছেন? শফিকুল ইসলাম, মুর্শিদাবাদ থেকে বলছি। বলুন। শুধু বিজেপি দলের নয়, তৃণমূল আর বিজেপি, পশ্চিমবাংলায় দুটো দল এখন বর্তমানে, তাদের কথায় সিপিএম কংগ্রেস শূন্য। এই দুই দলেরই নেতা, নেত্রী, এমপি, এমএলএ, এদেরকে আর যাই হোক জনপ্রতিনিধি বলা যায় না। মানুষ জনগণের ভোট নিয়েছে, মানুষের ভোট নিয়ে এরা জনপ্রতিনিধি হয়েছে, কিন্তু এদেরকে বলা যায় না। এরা এতটাই নির্লজ্জ হয়ে গেছে যে ভাষা, স্বাধীনতা সব হারিয়ে গেছে। মানুষের কাজের কথা তো বলেই না দুই দলের বলছি। হিন্দু মুসলিম, মুসলিম হিন্দু, এদের নিয়ে এই 14টা বছর পার করে দিল। একটা নেতার মুখে কাজের কথা নেই। মানুষ ভোট দিয়েছে সামাজিক চাহিদার জন্য, টাকার জন্য নাই। এমএলএদের কাছে টাকা চাই না, সেই সমস্ত চাহিদাগুলো তো পূরণ করতে পারছে না। এরা শুধু কি করে হিন্দু মুসলিম নিয়ে বিভাজনের রাজনীতি করে ক্ষমতায় থাকবো, একদল ক্ষমতায় রাখছে, একদল ক্ষমতায় থাকছে, এটাই হচ্ছে প্রধান কাজ এদের। আবার বড় বড় দাবি করে আমরা এমপি, আমরা এমএলএ। এদের লজ্জা করা উচিত। কখন, কোন জায়গায়, কোন ভাবে, কিভাবে কথা বলতে হয়, সেটুকু এরা হারিয়ে ফেলেছে শুধু ক্ষমতার লোভে। বেশ, বুঝতে পেরেছি। অনেক ধন্যবাদ আপনাকে ফোন করার জন্য, অনেক ধন্যবাদ। আরেকজন রয়েছেন দর্শক বন্ধু। নমস্কার, কে বলছেন? আমি সোনারপুর থেকে নিতাই ভট্টাচার্য কথা বলছি। বলুন। হ্যাঁ, নমস্কার দেবরতী ম্যাডাম। নমস্কার। দেখুন, এই যে ভোট আসছে, তো এখন আগের কলার বন্ধু যে কথাগুলো বললেন অনেকাংশের সঙ্গে সহমত, কিছু কিছু সহমত। এই যে এমএলএ এমপিরা কে কখন কোন দলে যাবে, ধরুন আমি একটা লোন করি, আমি একটা এই দলকে ভালোবাসি, এই দলের একজন প্রার্থীকে ভোট দিলাম, তাকে কিন্তু ওই দলটা দেখেই পরবর্তীকালে ভোটে দিতে সে বি দলে চলে গেল, সেক্ষেত্রে তৃণমূল থেকে বিজেপিতে আসতে পারে, বিজেপি থেকে তৃণমূল, তাহলে সেটা তো জনগণের ওপর, বা আমি যে ভোট দিলাম আমার উপরও তো বিশ্বাসঘাতকতা করা হলো। আমি তো দলটাকে ভোট দিলাম। এখন দুটো কারণ, যখন দল ছাড়ে দেখবেন তখন বলবে এই উন্নয়নের জন্য আসছে, বা ওখানে ওই দলের সম্মান পাচ্ছে, একই বাঁধা হওয়া, যে দল থেকে যায়। আর বুঝি না, আপনি দেখুন অর্জুন সিং কতবার যে দল পরিবর্তন করলো, এখান থেকে ওখানে, ওখান থেকে সেখানে, ওখান থেকে সেখানে। এই যেমন ফুটবল খেলা হলো, ইস্টবল থেকে মোহনবাগানে, মোহনবাগান থেকে ইস্টবল, ইস্টবল থেকে মোহন, এরকমই হয়েছে। এইগুলো কেন? একটা আদর্শ থাকবে তো, যে দলেই থাকুক সে তার আদর্শ বলে কিছু নেই। এইবারে যাকে আজকে গালাগালি দিচ্ছে, কালকে সে বন্ধ হয়ে যাচ্ছে, তাকে গালাগালি দিচ্ছে, আর যাকে সে বন্ধ করলো, গালাগালি দিচ্ছে না, প্রশংসা করলো, পরের দিন সে খারাপ হয়ে গেল। তার মানে সেটা তো সুবিধাবাদী রাজনীতি হয়ে যাচ্ছে, যে তো
স্ট্যান্ড থাকবে রাজনীতির। এই যত ভোট আসবে দেখবেন এই দলাদলির খেলা চলবে, নানা রকম ভাবে, কেউ হয়তো মন্ত্রিত্বের লোভে, কেউ টাকার লোভে বা বিভিন্ন পদের লোভে। এই যে নির্বাচন আসুক, আমরা চাই সুষ্ঠুভাবে নির্বাচন হোক, যে দলই আসুক, বিজেপি, তৃণমূল, বামপন্থী, কংগ্রেস, যে দলই আসুক সুষ্ঠুভাবে নির্বাচন হোক। আর ওই দলাদলি যেন, দলবদল যেন না হয়, এইটুকুই বললাম। শুভরাত্রি দিভাই, ভালো থাকবে। অনেক ধন্যবাদ আপনাকে। আর কেউ রয়েছেন ফোনে? হ্যালো। হ্যাঁ, নমস্কার দিদি। হ্যাঁ বলুন। দক্ষিণ 24 পরগনা ঘুটিয়া শরীফ থেকে গোলাম মাওলা পুরকাইত বলছি। বলুন। প্রথমেই বলি যে আজকের 180 টার্গেট দিয়েছে বিজেপি। 180 দিক 200 দিক, আমার মনে হয় সারা পশ্চিমবঙ্গের মানুষ, সরকার আসবে, সরকার যাবে, যারা সরাসরি রাজনীতি করে আর যারা পিছন থেকে ভোটটা দিয়ে চলে আসে, তাদের কিছু যায় আসে না। আজকের যে ভাষা, দিলীপ ঘোষ সম্পর্কে একটি কথা আমি বলবো। আমি ঘুটিয়া শরীফ থাকি। দিলীপ ঘোষের বেশিরভাগ সময়টা কেটেছে প্রাথমিক জীবনে পিয়ালি, ঘুটিয়া শরীফের পরের স্টেশন, মানে আগের স্টেশন টাম্পাহাটির পরে। আমি উনি ঘুটিয়া শরীফে আড্ডা মারতে আসতেন এবং যাদের সঙ্গে মিশতেন আর উনি যেখানে বসবাস করতেন, যে জায়গায় থাকতেন, আজকের ওনার কথা শুনে আমার মনে পড়ে গেল যে উনি ঠিক জায়গায় মিশতেন আর এতদিন পরে সেই ভাষাগুলো ঠিকঠাক বলছে। এবং ঘুটিয়ারি শরীফে নেমে আমরা ঘুটিয়ারি সয়েল সন, আমরা যেখানে আমরা যাদেরকে অ্যাভয়েড করতাম, যাদেরকে ঘৃণা করতাম, উনি তাদেরকে নিয়ে আড্ডা মারতেন প্ল্যাটফর্মের নিচে। এই একটি কথা বললাম। দ্বিতীয়ত আমি যেটা বলবো, দিদি, যে টার্গেট করছে বিজেপি, আসুক, ক্ষমতায় দায়িত্ব নিয়ে আসুক, সরকার যাবে, সরকার আসবে, আমজনতা পাবে কি? তারা ডেভেলপমেন্ট পাবে, তাদের উন্নয়ন পাবে, তাদের ছেলেমেয়েরা চাকরি পাবে, শিক্ষা, স্বাস্থ্য, সব এত কিছু পাবে এইভাবেই। কিন্তু আজকে যে টার্গেটে যাচ্ছে, সমস্ত কিছুকে ডাইভার্ট করে দিয়ে শুধুমাত্র জাতপাতের ভিত্তিতে। আমি দুটো কথা বলবো। দিলীপ ঘোষ মহাশয় হিন্দু বলতে শুধু কাদেরকে বোঝাচ্ছেন? শুভেন্দুবাবু হিন্দু বলতে কাদেরকে বোঝাচ্ছেন? আমাদের ওই কৌস্তব বাগচি হিন্দু বলতে কাদেরকে বোঝাচ্ছেন? বাংলা তথা ভারতবর্ষের স্বাধীনতার জন্য কি এই ঘোষ, অধিকারী আর বাগচিরা লড়াই করেছে? তারা শুধু বাংলায় ভারতবর্ষে থাকবে? ভারতবর্ষের ইতিহাসে বা স্বাধীনতা সংগ্রামের ইতিহাস ঘাটলে আমরা কটা ঘোষকে পাই, কটা অধিকারী আমি একটাও দেখিনি এখনো পর্যন্ত। আমি 1,25,000 আপনার মানে গবেষণা পত্রের নাম বলতে পারি, যারা হিন্দুদের, হিন্দু গবেষণা পত্রের নাম বলে দেবো আপনার। সেই 25খানার মধ্যে একটা অধিকারী এখনো পর্যন্ত আমি দেখিনি এই 25খানা গবেষণা পত্র। এবং তাদের মুসলিম গবেষণা পত্রে আমি নাম বলবো না, তারা হয়তো হিন্দুদের নামগুলো এড়িয়ে গেছে। কিন্তু আমি হাল ফিলে বলছি, নৃসিংহ সিংহ ভাদুরী থেকে আরম্ভ করে অসিত বন্দ্যোপাধ্যায় থেকে আরম্ভ করে আপনি যদি ফিলিপ টিকে হিট্টি, বিএন পান্ডে, এইগুলো, নাসিমা দে, অমলেন্দু ভৌমিক, এদের গবেষণা পত্রগুলো যদি দেখি, একটা অধিকারীকে পাইনি, একটা বাচ্চিকে পাইনি। অথচ তারা বলে সবাইকে তাড়িয়ে দেবো, বিশেষ একটা সম্প্রদায়কে তাড়িয়ে দিয়ে আমরা 180 করবো। 180 না ভাই, তোরা 250 কর না, তাতে সম্প্রদায়গত ভাবে যাবে কি করে? আর হিন্দু বলতে মানে একটা শ্রেণী যারা কি শুধু মন্দিরে যায় তারা হিন্দু, যাদের মন্দিরে ঢোকার প্রবেশাধিকার আছে তারাই কি কেবল হিন্দু? তারা ক%? আর বাকি যে নদিয়া থেকে বর্ধমান পর্যন্ত যাদের এখনো পর্যন্ত মন্দিরে উঠতে দেয় না, যাদের পূজা পাঠ করতে দেয় না, তারা কি হিন্দু নয়? তাদের দায়িত্ব কি একবার এরা নিতে পারছে না? বেশ, অনেক ধন্যবাদ আপনাকে। একটা বিরতি নেব, তারপর ফিরছি, সঙ্গে থাকুন। আজ সারাদিন পাওয়ার্ড বাই একেডি ঘি, কো স্পন্সর্ড বাই আবরণ। চৈত্র সেলের ছাড় এবার দুর্নিবার 10 থেকে 25% মেগা ডিসকাউন্ট। এবার আবরণে শাড়ি, কুর্তি, চুড়িদার, পাঞ্জাবির উপর मेगा डिस्काउंट। सो हरी अप, ये मौका हाथ से छूट न जाए। आबरण एक्सक्लूसिव, अ टच ऑफ लव। आबरण रंगीन प्रतिदिन आबरण के संगे নিন। সিটিভিএন এবং সিএন বিনামূল্যে আপনার পছন্দের 2 চ্যানেল দেখার জন্য আজই জানান
আপনার কেবল অপারেটর বা ডিটিএইচ অপারেটরকে। আপনার এলাকায় একেডি ঘি যদি না পেয়ে থাকেন, শুধুমাত্র ফোন করুন 9051113815 এই নম্বরে, আর সরাসরি পেয়ে যান আপনার বাড়িতে একেডি ঘি, বিশুদ্ধতার আর এক নাম। একেডি ঘি এখন অ্যামাজন এবং ফ্লিপকার্টেও পাওয়া যাচ্ছে। ক্যালকাটা প্লাস্টোপ্যাক ইন্ডাস্ট্রিজের ক্যালকাটা এক্সট্রা মাল্টি লেয়ার ওয়াটার স্টোরেজ ট্যাঙ্ক এবং ক্যালকাটা ব্র্যান্ড HDPE, UPVC এবং SWR পাইপ অ্যান্ড ফিটিংসের ওয়াইডেস্ট রেঞ্জ পেতে এবং ব্যবসায়িক যোগাযোগের জন্য কল করুন 9051388879। ক্যালকাটা প্লাস্টোপ্যাক ইন্ডাস্ট্রিজ, আপনার জলের কমপ্লিট সলিউশন। আমরা বাঙালি, বাংলা আমাদের ভাষা। বাংলা সংস্কৃতির ধারাকে নতুন করে তুলে ধরব আপনাদের কাছে। নানা রঙের গান অনুষ্ঠানটি দেখুন প্রতি শনিবার সকাল ৮টায় একমাত্র CTVN+ চ্যানেলে। চৈত্র সেলের ছাড় এবার দুর্নিবার 10 থেকে 25% মেগা ডিসকাউন্ট। এবার আবরণে শাড়ি, কুর্তি, চুড়িদার, পাঞ্জাবির উপর মেগা ডিসকাউंट। सो हरी ऑफ, ये मौका हाथ से छूट न जाए। आबरण एक्सक्लूसिव, अ टच ऑफ लव। आबरण रंगीन प्रतिदिन आबरण के संगे নিন। আজ সারাদিন পাওয়ার্ড বাই একেডি ঘি, কো স্পন্সর্ড বাই আবরণ। টি আসনে জয়ের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে বিজেপির তরফ থেকে, বলছেন শুভেন্দু অধিকারী। আর এই জয়ের লক্ষ্যমাত্রা ছুঁতে গেলে দিলীপ ঘোষের মতো মেঠো ভাষায় যারা রাজনীতি করেন তাদেরকে কি মাঠে বেশি করে নামতে হবে, কি মনে হচ্ছে আপনাদের? আরেকজন রয়েছেন দর্শক বন্ধু, কথা বলবো। নমস্কার, কে বলছেন? নমস্কার দিদি, আমি কুচবিহার থেকে সোলের মতো বলছি। বলুন। বলছি দেখুন, আজকে 14 বছর এই যে শাসক দল চলছে পশ্চিমবাংলায়, আজকে পশ্চিমবাংলার বিরোধীরা, যে কোনো বিরোধীরা সারা পশ্চিমবাংলায় এমন একটা জায়গা বাদলি যে আক্রমণ না হচ্ছে। আজকে শুধু বিরোধী বলতে সিপিএম, কংগ্রেস, বিজেপি সবাই আক্রমণিত হয়েছে। সবাইকে কেন্দ্রীয় মন্ত্রী আক্রমণ হয়েছে পশ্চিমবাংলা, জেপি নাড্ডা আক্রমণ হয়েছে, কুচবিহারে নিষিদ্ধ আমাদের গাড়ি ভাঙছে। আজকে যারা বিরোধীদের যারা এমপি এমএলএরা রয়েছে তারা নিজের জায়গায় কোনো যদি মিটিং এ যায় সেখানে গাড়ি আটকাচ্ছে, গাড়ি ভাঙছে। এর আগে দিলীপ ঘোষ ছিল, রাজ্য সভাপতি ছিল, সারা পশ্চিমবাংলায় এমন একটা ব্লক বাদ নেই তো ওনার গাড়ি ভাঙেনি, ওনাকে আক্রমণ করেনি। শুভেন্দু অধিকারী হয়েছে, সুকান্ত মজুমদার হয়েছে, এরকম সব যত বিজেপির নেতৃত্ব, এমএলএ এমপিরা সব জায়গা আক্রমণ হয়েছে। আজকে শুভেন্দু অধিকারী আর দিলীপ ঘোষকে ম্যান করে কথা বলবে, কথা বলে বাঘের মাত্র বার্তার মতোই কথা বলতে হবে। যেখানেই যাবে কালো পতাকা দেখাবে। একটা বিরোধী দল নেতা একজন এখন ওনার মিটিং এ যাবে, ওনার জায়গায় যাবে, উনি সারা রাজ্যে যে কোনো জায়গায় যেতে পারে, কালো পতাকাটা হয়ে আর কুকুরের মতো ঢেউ করবে। এটা পশ্চিমবাংলার, এটা কি সংস্কৃতি? এরকম ভদ্রতা তৃণমূল। আরে যেহেতু মানুষের ভোটে জিতেছে, এমপি হয়েছে, বিরোধী দল নেতা হয়েছে, কোন এমপিকে কাজ করতে দেয়, কোন এমএলএ কে কাজ করতে দেয়? নিজের জায়গায় নিজের এরিয়ার মধ্যে ঢুকতে দেয় না। এরা এদের মতো অভদ্র, তৃণমূলের মতো অভদ্র অন্য দল নেই। আজকে আপনি সংখ্যালঘুদের কথা বলছেন, সংখ্যালঘুরা দেখুন, অনেক সংখ্যালঘুরা বিজেপির মধ্যে আসতে চায়, বিজেপিতে আসতে চায়, কিন্তু ওদেরকে আসতে দেয় না। ওদেরকে বুঝিয়ে রাখে যে বিজেপি রাখলে ওদেরকে তাড়িয়ে দিবে। আজকে সংখ্যালঘুরাই বেশি রকম আক্রমণ করছে বিজেপির উপরে, বিরোধী দলের উপরে। সংখ্যালঘুরাই দিয়ে আক্রমণ করাচ্ছে। আজকে দেখুন বেশিরভাগ এই যে সংখ্যালঘুরা যে আক্রমণ করছে, খুন খারাপি করছে, এদের নামে কেস হচ্ছে, মারার কেস হচ্ছে, মামলা হচ্ছে, মোকদ্দমা হচ্ছে, নেতারা তো বেঁচে যাচ্ছে। কিন্তু এরা তো সারা জীবন এই কেসে এই তৃণমূল করে কেস খেয়ে সারা জীবন মামলা করে এরা জেলে বসবে, আর এদের সারা ফ্যামিলি সহ ভুগবে, এদের ফ্যামিলি সহ ভুগবে। যারা এই তৃণমূলের কথায় সংখ্যালঘুরা যে আজকে বিরোধীদেরকে মারছে,
এদের উপর অত্যাচার করছে, তাহলে এরা কি কেস খামারে ঢুকছে না? এরা কেস খাচ্ছে, কার জন্য কেস খাচ্ছে? আজকে নেতারা কি কেস খাবে? নেতারা তো কিছু ঘরে বসে থাকবে। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কামাই করে বসে আছে একজন তৃণমূলের নেতারা। বেশ বেশ বুঝতে পেরেছি। অনেক ধন্যবাদ আপনাকে ফোন করার জন্য, অনেক ধন্যবাদ। আর একজন রয়েছেন দর্শক বন্ধু। নমস্কার, কে বলছেন? হ্যালো, না, সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। বারুইপুরের ঘটনার কথা আমি কিছুক্ষণ আগে উল্লেখ করছিলাম। পথে বিজেপি রয়েছে, অবশ্যই পথে রয়েছেন, কিন্তু তারপরেও যে পরিস্থিতি তৈরি হচ্ছে সেখানে পায়ের তলার মাটি শক্ত করা আরও প্রয়োজন। এবং সে কারণেই এই দিলীপ ঘোষের মতো যারা একেবারে মাটি কামড়ে থেকে লড়াই করেছেন বিভিন্ন সময়ের আগে, তাদেরকে আবার বেশি করে ময়দানে নামার কোনো বিষয় রয়েছে নাকি? এই যে কিছুদিন আগে আরএসএসের সভা এখানে হয়ে গেল, সেই সভা থেকে এরকম কোনো বার্তা সামনে এসছে কি না যে এই সমস্ত নেতাদের মাঠে নামাতে হবে, সক্রিয়ভাবে রাজনীতিতে নামাতে হবে? আরেকজন রয়েছেন দর্শক বন্ধু। নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার। হ্যাঁ বলুন। নমস্কার ম্যাডাম, আমি সমর চক্রবর্তী বলছি নদিয়া থেকে। যদি আমাকে একটু বলার সুযোগ দেবেন, শুনবেন আমার কথা? হ্যাঁ, আপনাকে ধরা যখন হয়েছে লাইনে সুযোগ পাবেন, বলুন। আচ্ছা, বলছি আমি খুব সংক্ষেপে, আমি বিমল না যে আমি শেষ করবো। কাউকে ব্যক্তিগত আক্রমণ করবেন না সমরবাবু, আপনার বক্তব্যটুকু বলুন, অনেকে অপেক্ষা করে আছে। আচ্ছা, আমি যেটা বলতে চাচ্ছি, যে ভাষা বোঝে তাকে সেই ভাষাতেই বোঝাতে হবে। আজকে দিলীপ ঘোষ যেটা করেছে এই ভাষাটাই ওখানকার লোক বোঝে। কেননা গোলবাড়ির থেকে ভাড়া করে মহিলাদের নিয়ে আসা, কিংবা ওই কোন গাছের থেকে লোক ভাড়া করে নিয়ে যাওয়া, কিংবা কোন কলোনির থেকে ভাড়া করা মহিলাদের নিয়ে গিয়ে বিজেপি সাজানো, এসব খেলাটা না আমরা খুব খেলেছি। সিপিএম এর সময় রিগিং করে জানি, একটা বিধানসভা ভোটে কতগুলো বাক্স জগৎ করতে হয়, সব জায়গায় রিগিং হয় না, জানি এটা। দিলীপ ঘোষ যেটা করেছে, আর এই একটা দল প্রথম ভারত স্বাধীন হওয়ার পরে বিজেপি নামক যে দলটা হিন্দুদের পাশে দাঁড়িয়েছে, তার মানে এই নয় কিন্তু মুসলমানদের তাড়িয়ে দেবে, তা হয়নি। উত্তরপ্রদেশে বিজেপি শাসন আছে, সব থেকে বেশি সুবিধা মুসলমানরা পায় ওখানে। উজালা গ্যাসের ভর্তুকিটা সব থেকে বেশি মুসলমানরা পায় ওখানে। অন্যান্য 3 তালাকের সুবিধাটা মুসলমানরা পায়। এই যে হিন্দু হিন্দু হিন্দু, মুসলিম লীগটা কেন ছিল তাহলে? মুসলিম লীগ তো তারা তো মুসলিম লীগ বলে, হিন্দুদের তাড়িয়ে দিয়েছে। সৌদি আরবে তো মুসলিম কান্ট্রি, সেখান থেকে হিন্দুদের তাড়িয়ে দিয়েছে না। এদের হলো মমতা ব্যানার্জির দলটা করতাম, রাজনীতি যখন শুরু করেছিলাম তার দল করতাম, কিন্তু আজকে বলছি এই দলটা তো আর 3000 সাল পর্যন্ত থাকবে না, কোনো না কোনোদিন যাবে। কিন্তু এত গুন্ডারা সিপিএমও করে, সিপিএম এর একটা অংশ করেছে ওই মেদিনীপুর জেলায়। হ্যাঁ, সুশান্ত ঘোষ ছিল, ওরা ছিল, আর লক্ষণ শেঠ ছিল, এরা ছিল সিপিএম এর। কিন্তু এই যে সারা বাংলায় তৃণমূলের সন্ত্রাস চলছে, গুন্ডাগর্দি চলছে, কালকে রেজিস্ট্রি অফিসে গেছি সেখানেও তোলাবাজি চলছে, এই সন্ত্রাস বেশি দিন চলবে না। আর বিশেষ করে আমাদের হিন্দুদের বিডিও অফিসে গিয়ে হিন্দু বললে মুসলমানরা মারছে। পরশুদিন না তার আগের দিন একটা মেসেজে দেখলাম শুভেন্দু অধিকারী গেছে হাইকোর্টের পারমিশনে। আপনারা তথ্য পরিসংখ্যান দিয়ে বলেন তো যে বিজেপি কোনোদিন সোজাসুজি একটা সরকারের কাছে গিয়ে বললো মিটিং করবে, পারমিশন পেয়েছে? হাইকোর্টে যেতে হয়, অমুক জায়গায় যেতে হবে, হাইকোর্টে যেতে হচ্ছে। কি নোংরা, কি অসভ্য, কতখানি নিম্নমানের মানসিকতা থাকলে এরকম হয় যে বিজেপিদের কিছু বিরোধীদের কোন রকম ভাবে কোনো সুযোগ দেব না। এটা কি খুব ভালো হচ্ছে? এত ভালো। বেশ, বুঝতে পেরেছি, অনেক ধন্যবাদ আপনাকে। আরেকজন রয়েছেন দর্শক বন্ধু। নমস্কার, কে বলছেন? হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? আমি দিলীপ হালদার বলছি, সুভাষগান করে। বলুন। আমার তো বক্তব্যটা খুবই ভালো লাগলো, উনি সারাদিন যা করলো, হ্যাঁ বিক্ষোভের মুখে পড়লো, কিন্তু উনি একটা জনপ্রতিনিধি হয়ে জনগণকে এভাবে যে করলো, এটা তো খুবই খারাপ লাগলো। মানুষের মন বুঝতে গেলে মানুষের দুয়ারে যেতে হয়, মানুষের দুয়ারে যেতে হয়। আমাদের দিদি আমাদেরকে যেভাবে হেল্প করছে, সাহায্য করছে, আমাদের ছেলেমেয়েদের করছে, আজকে কন্যাশ্রী, যুবশ্রী, অনেক কিছুই করছে। দিদি আমাদেরকে যেভাবে দেখছে, আমরা তো দিদিকে
দিদির দিকেই তো আমরা তো দেখবো। হ্যাঁ, আর উনি একটা জনপ্রতিনিধি হয়ে আজকের মানুষের কাছে গিয়ে মানুষের মন পাচ্ছে না। মানুষকে যেভাবে কথাবার্তা বলছে, গলায় পা তুলে দেবো, হ্যান করবো, ত্যান করবো, কত কিছু উনি বলছেন। এইভাবে তো মানুষের মন পাওয়া যায় না। হ্যাঁ, আমি বেশি কথা আর বলতে পারলাম না দিদি। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে। দিলীপ ঘোষ এই মুহূর্তে জনপ্রতিনিধি বলতে যা বোঝায়, অর্থাৎ মানুষের ভোটে নির্বাচিত হয়ে কোনো সাংসদ, বিধায়ক, কাউন্সিলর ইত্যাদি উনি এই মুহূর্তে নন। কিন্তু যাই হোক, তবুও দিলীপ ঘোষের এই বক্তব্যের হয়তো পর্যালোচনা তার দলের ভেতরে হবে। এই ধরনের মন্তব্য করতে পারেন কিনা উনি জনসমক্ষ এভাবে, হয়তো কথা হবে। যাই হোক, আরেকজন রয়েছেন দর্শক বন্ধু। নমস্কার, কে বলছেন? নমস্কার দেবরাতি ম্যাডাম। নমস্কার। টার্গেট 180। কোথা থেকে বলছেন, কে বলছেন? বরুণ কর্মকার বলছি, দেবঙ্গা। বলুন। বলছি, দেখুন, এই দিলীপ ঘোষ কি বললো সেটা নিয়ে সমালোচনা হচ্ছে। কারণ হচ্ছে দিলীপ ঘোষ যে প্রেক্ষাপটে বলেছে সেটা সেখানকার পরিবেশ অনুযায়ী বলেছে। মানে পরিস্থিতি এতই ভয়ঙ্কর, রাজ্যে বিরোধীদের কোনো স্থান আছে বলে আমার তো মনে হয় না। সেই জন্য তিনি গিয়েছেন একটা রাস্তা উদ্বোধন করতে তার সংসদীয় এলাকা, মানে তিনি যখন ছিলেন প্রাক্তন সংসদ হিসাবে। তা সেখানে গিয়ে যেভাবে প্রশ্নের মুখে পড়েছেন, আমি যেখান থেকে কথা বলছি এখানে তো রাস্তাই হচ্ছে না। একটা রাস্তা তৈরি করা রাস্তা আপনারা একবার আসে এটা দেখুন যে কি পরিস্থিতি। আর এই যে তৃণমূলের হয়ে যারা কথা বলছেন, সত্যিকারের কথা, এরা হচ্ছে 1000 টাকার ভিখারি। এখন আগে 500 ছিল, 1000-এর ভিখারি। গিয়ে বলুন তো যে আপনারা একটা হসপিটালে গিয়ে ভালো ওষুধ পাচ্ছেন কিনা, ভালো ডাক্তার পাচ্ছেন কিনা। কিন্তু যেটা পাচ্ছেন পশ্চিমবাংলার থেকে ভারত সরকার যেটা দিচ্ছেন সেইটাই, রেশনটা কিন্তু ভারত সরকার দেয়। হ্যাঁ, আমি নরেন্দ্র মোদীর কথা বলছি না, ভারত সরকার। এই 100 টাকাও কিন্তু সরকারি কোষাগার থেকে আসে, মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রীর তহবিল থেকে। তহবিল মানে রাজ্যের কোষাগার তহবিল, জনগণের ট্যাক্স পেয়ারের টাকা, এটা ওর বাপের টাকা না। ঘটনা হয়েছে এই মানুষগুলো, জনগণ, পশ্চিমবাংলার জনগণের যে খেয়েও জনগণ মানে খেয়ে ঘুরে বেড়াবে। কারণটা দেখতে পাচ্ছেন যে ভারত এগোচ্ছে আর বাংলা পিছিয়ে যাচ্ছে। আপনি বলুন যে একটা শিক্ষিত ছেলে কি করে চাকরি যাবে, কর্মসংস্থান আছে কিনা? কেন এরা বারবার বলছে তোমরা 1000 টাকা নিয়ে শান্তিতে থাকো আর ভোটের সময় ভোট লুট করো। তারা টার্গেট করছেন 215 কেন, তারা তো 294 আসনে টার্গেট করে এগোচ্ছেন। কারণ উনি এত উন্নয়ন করবেন, প্রত্যেক মাসে টাকা দিচ্ছেন, তাহলে 294 পাবেন। সন্ত্রাস কেন করবেন? বিরোধীদেরকে কেন কোথাও মিটিং মিছিল করতে দেওয়া হয়? তারা কি মারপিট করতে যাচ্ছেন? বিরোধীরা যেখানেই মিটিং মিছিল করতে যাচ্ছে সেখানে আটকাচ্ছে। হয় পুলিশ বাধা দিচ্ছে, নয় ঝান্ডা দেখিয়ে শাসক দলের নেতা কর্মীরা বাধা দিচ্ছে। আর কোনো যদি কোথাও সভা করার ইচ্ছা হয় তাহলে কোর্টে গিয়ে রায় নিয়ে আসবে, মানে অনুমতি নিয়ে আসতেছে, 3 ঘন্টা 2 ঘন্টা বেড়ে দিচ্ছেন। কেন না, তোমরা ভাই বিরোধী, এই যে থাকতে হবে। আমার তো মনে হয় অতি অবিলম্বে পশ্চিমবাংলায় 356 পরে যদি কিছু থাকে সেটা দিয়ে মার্শাল দিয়ে এই রাজ্যটাকে না সোজা করে দেওয়া দরকার। ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাকে। আরেকজন রয়েছেন দর্শক বন্ধু। নমস্কার, কে বলছেন? বরজাহান মন্ডল বলছি আমি। কোথা থেকে? হাওড়া জেলার সাঁকরাইল থেকে। বলুন। বলছি, হ্যাঁ বরজাহান মন্ডল বলছি আমি। আচ্ছা, মোটামুটি শুভেন্দু অধিকারী যখন তৃণমূল ছিল তখনও মুসলমানদের ভালোবাসত, আর এখন বিজেপিতে যেতে মুসলমানদেরও ভালোবাসছে না। এ কি রাজনীতি হচ্ছে নাকি? আর দিলীপ ঘোষের এত বড় নেতা, আমরা ওকে সম্মান করতাম, আর ওর মুখের ভাষা এরকম। আমরা তো কিছু বুঝে উঠতে পারছি না। এরকম করে আমরা তো মুসলমান, আমরা তো বিজেপি করতে পারি, তৃণমূলও করতে পারি, সিপিএমও করতে পারি। হ্যাঁ, আমাদের ইচ্ছা তো আছে সব দলই করার, যে যে দল ভালো ব্যবহার করবে তাকেই আমরা সমর্থন করব। আর এরকম ভাষা, এরকম পার্টি, এরকম তো দেখা যায় না। বেশ, বুঝতে পেরেছি। অনেক ধন্যবাদ আপনাকে ফোন করার জন্য। যারা ভোট দেবেন তারা অনেক কিছু মাথায় রেখে, অনেক কিছু ইস্যু, সুবিধে অসুবিধে, এই সমস্ত কিছু মাথায় রেখেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। যারা তাদেরকে ভোট দেন বা দেন না, এবার আরও একটা বছর বাকি, অনেকগুলো বিষয়, অনেক কিছু ইস্যুজ তৈরি হতে পারে এই 1 বছরের মধ্যে। মানুষ বিচার করবেন কে আমাদের রাজ্যের জন্য ভালো, কোন রাজনৈতিক দল সত্যি বা প্রকৃত উন্নয়ন করেছে, করতে চায়,
মানুষের সমস্যার কথা, রুটি কাপড়া মাকানের কথা কে বলবে, কে হিন্দুত্ব নিয়ে কথা বলবে, কে রাস্তায় থাকবে, মানুষের পাশে থাকবে, সেগুলো জনগণ বিচার করবে। কিন্তু এই 180-র লক্ষ্যমাত্রা বেঁধে দেওয়া, শুভেন্দু অধিকারী যে কথা বলছেন, মানুষ কীভাবে দেখছেন সেটাকে, কতটা পাশে থাকছেন সেই দাবির কথা বলবো আপনাদের সঙ্গে। তার আগে এই প্রতিবেদন। বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন, ইতিমধ্যেই আদা জল খেয়ে ময়দানে তৃণমূল বিজেপি। বাম কংগ্রেসের সক্রিয়তা সে অর্থে এখনো চোখে না পড়লেও হিন্দুত্বের জিগির তুলে সম্মুখ সমরে বিজেপি তৃণমূল। এই আবহে বিধানসভা নির্বাচনে 180 আসনের টার্গেট বেঁধে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুরে শুভেন্দু বলেন, মমতাকে প্রাক্তন করব। যোগী আদিত্যনাথের মতো পশ্চিমবাংলাতেও সুশাসন সুরক্ষা দেব। পাশাপাশি পূর্ব মেদিনীপুর থেকে 16টি আসনে জেতার পাশাপাশি 180-র লক্ষ্যমাত্রা ঠিক করে দেন শুভেন্দু। বাংলার সনাতনী সমাজ তখনই মুক্তি পাবেন যখন মমতা ব্যানার্জি প্রাক্তন হবে। এই জেলায় মমতা ব্যানার্জিকে আপনারা হারিয়েছেন। এই জেলার 2টো লোকসভা আসন নরেন্দ্র মোদীজিকে দিয়েছেন। শপথ নিন, আমরা দেব 16, রাজ্যে হব 180 অন্তত, এবং মমতাকে প্রাক্তন করব। যোগী আদিত্যনাথের মতো পশ্চিমবাংলায়ও সুশাসন সুরক্ষা দেব। শুভেন্দুর 180 টার্গেট ঘোষণার পর তাকে কটাক্ষ করেছেন তৃণমূলের আইটি সেলের ইনচার্জ দেবাংশু ভট্টাচার্য। বিধানসভা ভোটে বাংলায় আসন দখলের দাবি নিয়ে তৃণমূল বিজেপি তাল ঠোকাঠুকি কার্যত চরম আকার ধারণ করেছে। বিধানসভা নির্বাচনের ফলের গাণিতিক সমীকরণের প্রসঙ্গ টেনে তৃণমূলের আইটি সেলের প্রধান লিখেছেন, 200 টার্গেট দিয়ে যারা 77 পায়, 35-এর টার্গেট দিয়ে যারা 12 পায়, 180 টার্গেট সেট করে তারা ফাইনালি কত পেতে পারে। এরপর অঙ্কের ঐকিক নিয়মের উল্লেখ করে দেবাংশু ভট্টাচার্য লিখেছেন, বিধানসভা ভোটের ট্র্যাক রেকর্ড অনুযায়ী 68টি আসন পেতে পারে বিজেপি। হিসেবে বুঝিয়ে দেবাংশুর বক্তব্য, এভাবেই চালিয়ে খেলুন শুভেন্দুবাবু। বিরোধী দলের তকমা প্রাপ্তির সম্ভাবনাটাও আপনি একা হাতেই শেষ করবেন। আপনি আমাদের লক্ষ্মী। উল্লেখ্য, 21-এর বিধানসভা নির্বাচনে 200-র বেশি আসনে জয়লাভের টার্গেট বেঁধে দিয়েছিলেন মোদী অমিত শাহরা। কিন্তু 200 আসনের টার্গেট করে 77টি আসনে জিতেই থেমে যায় বিজেপি। এই পরিসংখ্যানকে হাতিয়ার করেই পাল্টা কটাক্ষ ছুড়ে দিয়েছে তৃণমূল। দেবাংশুকে পাল্টা দিয়েছেন শিবিরের নেতারা। হিংসামুক্ত বাংলার পক্ষে যারা থাকবেন তারাই বিজেপিকে নির্বাচিত করবেন, মত বিজেপি নেতাদের। পাবলিক ঠিক করবে কোনটা ঠিক। এটা ঠিক যে পশ্চিমবাংলায় যে হিংসা দুর্নীতি, এটা তখনই খতম হবে যখন এই সরকার যাবে। মমতা ব্যানার্জির নেতৃত্বে খুন, ধর্ষণ, দুর্নীতি সব চলছে, তার নেতারা মন্ত্রীরা সবাই জড়িত। তো এর তো সমূলে বিনাশ করতে হবে। তো স্বাভাবিক আছে, আমরা তো সেটাই চাইবো। পাবলিক যে শান্তির সাথে চায়, দুর্নীতি মুক্ত, হিংসা মুক্ত সমাজ চায়, তো তাদের পরিবর্তন করতে হবে। সেই আপিল আমরা রাখছি। আমাদের নেতাও সেই কথাই বলেছেন, তাদের লড়াই আমরা করবোই। মমতা ব্যানার্জি কে বলেছিলেন বলুন, আপনি বলুন, যে হয় এবার নয় নেভার। রাজনীতিতে এবারও হয়নি, নেভারও হয়নি। নির্বাচনের দিন যত সামনে আসছে ততই পারদ চড়ছে রাজনীতিতে। এই জায়গায় দাঁড়িয়ে শুভেন্দুর মন্তব্য পাল্টা দেবাংশুর পোস্ট বিতর্কে নতুন মাত্রা পেল, তা বলাই বাহুল্য। ক্যালকাটা নিউজ। একজন রয়েছেন দর্শক বন্ধু। নমস্কার, কে বলছেন? হ্যালো, বলুন, কে বলছেন? হ্যাঁ, আপনার কথা বোঝা যাচ্ছে না, একটু স্পষ্ট করে বলুন। আমি রায়গঞ্জ থেকে জ্যোতিষ দাস বলছি। রায়গঞ্জ? হ্যাঁ, রায়গঞ্জ। হ্যাঁ, বলুন। নমস্কার। নমস্কার। টার্গেট 180, প্রথম কলার বলেছেন 18টি পাবে, শূন্যবাদ দিন। তা অত এক্স্যাক্টলি তো বলতে পারবো না, তবে বাংলার মানুষ ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে, আর অবশ্যই 180 পার করার ক্ষমতা রাখে বাংলার বিজেপি। আর দিলীপ দার কথা সম্বন্ধে যারা বলতেছেন, বাংলার মানুষের কৃষ্টি কালচারের অনেক অবনতি হয়ে গেছে অনেকদিন আগে থেকেই। অতএব এগুলো হওয়া হয়ে গেছে এবং পছন্দও করেন। তার উদাহরণও আমার কাছে আছে। যেমন একটা উদাহরণ দিচ্ছি, মমতা ব্যানার্জি 15-16 দিন জিটি রোড বন্ধ করে রেখে যেভাবে কাঁচা মাল নষ্ট করেছেন, তারপরেও বাংলার মানুষ কিন্তু মমতা ব্যানার্জিকে পছন্দ করেছেন, যার উল্টোটা ভেবেছিলেন বুদ্ধদেব বাবু।
তা এরকম আরো প্রমাণ আছে। সিপিএমরা অনেক কিছু ভাঙচুর করেছে, মমতা ব্যানার্জি স্বয়ং বিধানসভায় অনেক কিছু ভাঙচুর করেই ক্ষমতায় এসেছেন। অতএব এটা আমি মনে করি বাংলার মানুষ এটাকে খুব ভালোভাবেই নেয়, এটা অভ্যাস হয়ে গেছে বাংলার মানুষের। আর একটি কলার বলেছেন যে গোষ্ঠীদ্বন্দ্ব, বিজেপির সেই অর্থে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই। বিজেপির ভোটাররা সবসময় ভোট দেয় নরেন্দ্র মোদীকে দেখে, আর বাংলায় এমন কোনো নেতা নেই, একটা মুখ নেই যে ওকে দেখে ভোট কিছু কেটে যাবে। অতএব বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে আমি মনে করি না কোনো চিন্তা আছে। নমস্কার, ভালো থাকবেন। অনেক ধন্যবাদ আপনাকে। বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব আছে বলে উনি মনে করেন না, কিন্তু তৃণমূল কংগ্রেসের যারা কর্মী সমর্থক নেতা তারা তো বারবার এই কথাই বলার চেষ্টা করছেন যে দিলীপ ঘোষের প্রাসঙ্গিকতা খুঁজে পাওয়ার অর্থ হচ্ছে দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী সবাই লড়াইয়ে পরবর্তী রাজ্য সভাপতি কে হবেন সে বিচারে। আরেকজন রয়েছেন দর্শক বন্ধু। নমস্কার, কে বলছেন? হ্যালো হ্যালো নমস্কার। নমস্কার, আমি নিরঞ্জন সাউ কথা বলছি বিস্ফোট থেকে। বলুন। কি হলো? তিনটে বিষয় নিয়ে কথা বলবো, একটু বলতে দেবেন। টেলিভিশনের অডিওটা একটুখানি মিউট করে নিন। আচ্ছা, টার্গেট 180, আমার মনে হয় 180 নয়, এবারেই 200 ছাড়িয়ে যাবে। তার কারণ কয়েকটা কারণ, তিনটে কারণের উপরে বলছি, একটু শুনবেন। বিষয়টা এই যে প্রথম কারণ হচ্ছে এখন সরকার তো এই তৃণমূল সরকার বা বর্তমান যে শাসক দল, এই শাসক দল বা তৃণমূল তো সরকার চালাচ্ছে না, আমরা এখন সরকার চালাচ্ছে দেখছি। প্রথম নম্বর কথা হচ্ছে মিডিয়া, মানে আপনারা যখন যেখানে ছুটে যাচ্ছেন, যেটুকু জনগণের সামনে তুলে ধরছেন, সেই কাজটাই হচ্ছে, সেইটাই নড়ে চড়ে বসছে, সেইটাই বলছে, হয় দেখছি নয় করছি, আবার কখনো বা সঙ্গে সঙ্গে করে দেখাচ্ছে। সেটা আপনাদের দৌলতে, নাম্বার 1। নাম্বার 2, কোনো কিছু একটা করতে গেলে কোর্টের সম্মতি চাই। বিরোধীরা জনসভা করবে, সেটা কোর্টের সম্মতি চাই। আপনি কি করবেন না করবেন সেটা সরকার করবে না, সেটা কোর্ট সম্মতি দিলে তবে করবে। নাম্বার 3, সরকার কিছু করছে না, সরকারের কিছু পোষা গন্ডা বা যারা এন্টি সোশ্যাল, তারাই এখন যা বলছে সেটাই হচ্ছে। মমতা ব্যানার্জি বা তার যে নির্বাচিত যে প্রতিনিধি যারা আছে তারা কিছুই নাই, এই এন্টি সোশ্যাল বা তৃণমূলের আশ্রিত গুন্ডারা তারাই সরকার চালাচ্ছে। এই 3। আর 4 নম্বর কারণ যেটা বলছি যে 180 কেন 200 ছাড়িয়ে যাবে, তার একটাই কারণ, আমার এক বন্ধু আছে, তিনি মাইনরিটি মুসলিম ভাই, অথচ শিক্ষিত, তিনি একটা মাদ্রাসার স্কুলের শিক্ষকতা করেন। তিনি একদিন বলছেন কথায় কথায়, চায়ের দোকানে আলোচনা হতে হতে, যে সবই বলছে, সবই শুনছি, সবই দিচ্ছে, সবই হচ্ছে, কে লাত মারছে, কে লাথি খাচ্ছে, মারছে, আর কে খাচ্ছে সেও জানছি, কিন্তু ভাই আমরা যে মাইনরিটি মুসলমান, আমরা কি এই নির্বাচনের গ্রুপের তাস যে আমাদেরকে যেখানেই দেবে সেখানে দিয়ে পিঠ তুলে নেবে বা সেখানে আমাদেরকে পুশ করিয়ে দিয়ে আসনটা তুলে নেবে? আমরা কিন্তু আর তুরুপের তাস নই, এটাই একটা বৃহৎ কারণ। আপনার কথা খুব কাটছে, অনেক ধন্যবাদ ফোন করার জন্য, অনেক ধন্যবাদ। আরেকজন রয়েছেন দর্শক বন্ধু, কথা বলবো। নমস্কার, কে বলছেন? হ্যালো শোনা যাচ্ছে? হ্যালো। হ্যাঁ দিদি, হ্যাঁ বলুন বলুন, কে বলছেন? ইন্দ্রজিৎ বলছি। কোথা থেকে বলছেন আপনি? সোনামুখী থেকে। হ্যাঁ হ্যাঁ বলুন। বলছি 180 যে টার্গেট সেট করেছে, এটা বিরোধীরা সেট করবেই। যদি রুলিং পার্টি টার্গেট সেট করতে পারে, তো বিরোধী না করার কোনো ব্যাপার নেই। আর দ্বিতীয়টা হচ্ছে, কোন কলার বলছেন যে ভারতীয় স্বাধীনতা সংগ্রামে যে কোনো অধিকারী বা কেউ ছিল না, তাহলে পরে 1757 সালে বাংলা যে পরাধীন হয়েছিল তার প্রধান কারিগর মির্জাপুর, সে কোন জাতি ছিল? আর ভারতবর্ষের বুকে স্বাধীনতা সংগ্রামের জন্য শুধুমাত্র আমাদের পশ্চিমবাংলা নয়,
আজকে বাংলাদেশ, যেখানে বাংলাদেশি হিন্দুরা আজকে অত্যাচারিত সেখানে অবদান কম ছিল না, চট্টগ্রাম বলুন বা বিভিন্ন জায়গা বলুন। তো সেই দাঁড়িয়ে ইতিহাস নিয়ে বহু কথা অনেকে বলতেন। ইতিহাসের কথা বলতে গেলে বলতে হয় আজকে ইতিহাস গাওয়া হ্যাঁ পশ্চিমবাংলা কে লিয়ে বাঙালি কিয়া কিয়া হ্যাঁ। আজকে হিন্দু যারা আছেন তারা ভারতীয় স্বাধীনতা সংগ্রামের জন্য প্রচুর করেছেন। আর আজকে আমার একটাই বলা যে আজকে মমতা মুখ্যমন্ত্রী হয়েছেন জনগণের ভোটে। জনগণের যদি উনি বিরাট গুরুত্ব দিয়ে থাকেন 2018 সালে পঞ্চায়েত ভোটটা বন্ধ করে দিয়েছিলেন। আজকের দিনেও কলেজ ভোট হয় না কেন? আজকের দিনেও বিভিন্ন যে ম্যানেজিং কমিটির ভোট কেন হয় না? আজকের দিনে বিভিন্ন যে সমবায় ভোটগুলো আছে বিভিন্ন এলাকায় সেগুলো ভোট কেন হয় না? আজকে জনগণকে কি উনি মানুষ বলে মনে করেন? উনি কি ক্ষমতা লোভী এবং ক্ষমতাকে কায়েম করে দীর্ঘদিন ধরে ক্ষমতা লোভী হিসেবে ক্ষমতাকে শাসন করার একটা ব্যর্থ প্রচেষ্টা যাচ্ছেন। 2026-এ বিজেপির নেতা যদি নাও থাকে সাধারণ জনগণ গিয়ে ভোট দেবে। 2021 সালে যে 77টা সিট পেয়েছিল ওখানে বিজেপির কোনো সংগঠন ছিল না, শুধুমাত্র জনগণ পরে ভোট দিয়েছিল। খালি একটাই কথা, আপনারা চেষ্টা করুন মানুষকে বিচারের জায়গায় নিয়ে আসুন, ঠিকঠাক হতে দিন, দেখুন কার গণেশ উল্টায়। অনেক ধন্যবাদ আপনাকে। আজকে সময় শেষ, এখানে শেষ করবো। অন্যান্য সবকিছুর জন্য চোখ থাকুক সিটিভিএনে। আজ সারাদিন